এরা চোর, এরা সকলে চোর, এদের কথা বিশ্বাস করাটাই ভুল হয়েছে, এদের প্রতিশ্রুতিকে বিশ্বাস করাটা ভুল হয়েছে। তবে আজ আমরা কিছুতেই তালিকা না দেখে যাব না, আমরা এখান থেকে নড়ব না। কারা বলছেন এই কথা? এসএসসির সামনে যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বসে রয়েছেন তারা এই কথা বলছেন। কারণ এসএসসির কথা ছিল আজ যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করার, সন্ধে 6টার মধ্যে সেই তালিকা প্রকাশ করা হবে এমনটাই জানা যাচ্ছিল। আর সন্ধে 6টা বাজতে না বাজতেই দেখা গেল আজ নতুন খেলা সামনে রেখে দেওয়া হয়েছে এবং সেখানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এসএসসির সামনে যারা ছিলেন তারা দাবি করলেন যে তাদের তরফ থেকে যে প্রতিনিধিরা ভেতরে বৈঠক করতে গেছেন তাদের জানানো হয়েছে থার্ড কাউন্সিলিং পর্যন্ত যারা চাকরি পেয়েছেন তারাই একমাত্র বৈধ, বাকিদের বৈধ অবৈধ এ সমস্ত বলে এসএসসি সার্টিফাই করতে পারবে না, অর্থাৎ থার্ড কাউন্সিলিং এর পরে যারা রয়েছেন তারা সকলে অবৈধ। অথচ কাউন্সিলিং হয়েছিল 8th রাউন্ড পর্যন্ত। চাকরিহারারা একথাও বলছেন যে এসএসসির তরফ থেকে আদালতে জানানো হয়েছে হাইকোর্টে 7th কাউন্সিলিং পর্যন্ত এবং সুপ্রিম কোর্টে 8th কাউন্সিলিংটাকেও তারা ইনক্লুড করে বলেছেন যে এই পর্যন্ত সবটা বৈধ, সবকিছু নিয়ম মেনে হয়েছে। তাহলে আজ হঠাৎ এই থার্ড কাউন্সিলিং পর্যন্তই একমাত্র আমরা বৈধ বলতে পারবো, তারপরে আর পারবো না, তারপর সব অবৈধ, এই কথা এসএসসি কিসের ভিত্তিতে বলছে? কোন প্রমাণ হাতে নিয়ে তারা এই কথা বলছেন? এই প্রশ্ন চাকরিহারারা করতে শুরু করলেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে যেখানে যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করার কথা ছিল সেখানে অযোগ্যদের নাম, অযোগ্যদের তালিকা সামনে না রেখে যাদের নাম এখনো পর্যন্ত অযোগ্য তালিকায় নেই তাদের মধ্যে থেকে একটা খাওয়াখাওয়ি শুরু করার পরিস্থিতি সামনে রেখে দেওয়া হয়েছে। এবং এতদিন ধরে সেই চাকরিহারাদের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেদিন থেকে বৈঠক করেছেন সেই দিন থেকে শিক্ষামন্ত্রী বলুন, এসএসসির চেয়ারম্যান বলুন, তারা যা যা কথা বলে এসেছেন তার সঙ্গে আজকের ঘটনার কোনো মিল নেই। এতদিন ধরে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মাথায় হাত বোলানো যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে আর আজ সন্ধে 6টার পরে এসএসসি যে খেল দেখাতে শুরু করলো তার মধ্যে বিন্দুমাত্র কোনো মিল নেই। আর এইখানে সবথেকে বড় দেখার জিনিস, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই শিক্ষক শিক্ষিকাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় বড় কথা বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি কিন্তু আজ ময়দানে নেই। তিনি ময়দান থেকে হাপিস, তিনি অনেক রকম শিলান্যাস করছেন এখন, আর এদিকে সর্বনাশ হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী এখন লম্বা সফরে বাইরে থাকবেন, অনেক কর্মসূচি, অনেক উদ্বোধন তার রয়েছে। আর এখানে এই যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা বলছেন আমাদের ললিপপ দিয়ে ভোলানোর চেষ্টা করা হচ্ছে, তবে এই ললিপপ প্রতিশ্রুতি নিয়ে আমরা বাড়ি যাব না, আমাদের আর হারানোর কিছু নেই, আমাদের আর মরার ভয় নেই, আমরা এই রাস্তাতেই পড়ে থাকবো, আমরা এই রাস্তা ছাড়বো না, যতক্ষণ না পর্যন্ত তালিকা প্রকাশ করা হচ্ছে আমরা এই রাস্তা ছেড়ে যাব না। এসব কথা শুনে মুখ্যমন্ত্রী এবং তার পারিষদ যারা রয়েছেন তারাও হয়তো ভাবছেন করছে করুক, বলছে বলুক, এরকম তো কতই বলেছেন, এরকম তো কত লোকই করেছেন, এরাও করছেন, করতে চান, করুক গে যাক। তারই সঙ্গে এই যে এখানে থার্ড কাউন্সিলের বিষয়টা বলা হচ্ছে, চাকরিহারারা দাবি করছেন তাদের প্রতিনিধিদের জানানো হয়েছে যে থার্ড কাউন্সিলের পরে যে কাউন্সিলিংগুলো হয়েছে সেখানে যেহেতু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে একটা এক্সটেনশন করে সেই এক্সটেন্ডেড টাইমটাতে যেহেতু থার্ড কাউন্সিলিংয়ের পরের রাউন্ডের কাউন্সিলিংগুলো হয়েছে তাই সেগুলোকে তারা বৈধ বলতে পারছেন না, থার্ড কাউন্সিলিং পর্যন্তই পুরোটা বৈধ। প্রথমত চাকরিহারাদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে কাউন্সিলিং এ সময় লেগেছে তার কারণটা তো এসএসসি, আমাদের তো এই কাউন্সিলিংগুলোও এখানে অবস্থান করে, মিছিল করে, মিটিং করে তবে করাতে হয়েছে। দ্বিতীয়ত চাকরিহারাদের তরফ থেকে দাবি করা হচ্ছে দাড়িভিট কাণ্ড এবং 2019-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্যানেলের ভ্যালিডিটি এক্সটেনশন করা হয়েছিল এবং এটা ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছিল। তাহলে আজ এসএসসি কি করে বলছে যে এই থার্ড কাউন্সিলিং পর্যন্ত বৈধ, তারপরেরটা আমরা জানি না, তারপরেরটা অবৈধ? তারা বলছে কি করে? এই এক্সটেনশনটাও তো ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছিল এবং সুপ্রিম কোর্টে এসএসসির তরফ থেকে অবৈধর তালিকায় বা অযোগ্যর তালিকায় 6000-এর কিছু বেশি চাকরিহারাদের নাম দেওয়া হয়েছে, তাদের অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে। তাহলে আজ কিসের ভিত্তিতে, কিসের ওপর দাঁড়িয়ে এসএসসি এই কথাটা বলছে যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত একমাত্র বৈধ, তারপরেরগুলো সবটাই অবৈধ? তারই সঙ্গে একাংশ চাকরিহারার বক্তব্য এই কমিশন আমাদের ক্রমাগত বিপদের মুখে ঠেলে দিচ্ছে, প্রথম থেকে তারা মিথ্যে কথা বলছে। এসএসসি চেয়ারম্যান এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করতে পারলেন না, এখনো পর্যন্ত টালবাহানা করে যাচ্ছেন তারা। এইবার ওনাকে আমরা পদ থেকে নামাবো, ওনাকে সিংহাসন থেকে নামাতেই হবে, ওনাকে অর্থাৎ এসএসসি চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে, এই দাবি করছেন চাকরিহারারা। এবার এই যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদের কিছু দাবি ছিল, কি কি দাবি? প্রথমত যোগ্য অযোগ্যের তালিকা আলাদা করতে হবে এবং এই তালিকাকে সার্টিফাই করতে হবে এসএসসিকে। দ্বিতীয়ত এসএসসিকে বয়ানে লিখতে হবে এই যে যোগ্যদের তালিকা দেওয়া হলো এখানে সকলেই যোগ্য এবং এর মধ্যে একজনও অযোগ্য ব্যক্তি নেই। 3 নম্বর,
অযোগ্যদের যে তালিকা সামনে রাখা হচ্ছে, অযোগ্যদের যাদের নাম সেই তালিকায় রয়েছে তাদেরকে স্কুল থেকে টার্মিনেট করার ব্যবস্থা করতে হবে, তাদের রেকমেন্ডেশন বাতিল করে তাদের টার্মিনেশনের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর, পাবলিক ডোমেনে OMR প্রকাশ করতে হবে। 5ম, আর কোনো নতুন পরীক্ষায় এই চাকরিহারারা বসতে রাজি নন। এবং 6ষ্ঠ, সরকার পক্ষ বা SSC রিভিউ পিটিশনের মাধ্যমে কিভাবে তাদের চাকরি বাঁচাবে এবং তাদের চাকরিগুলোকে বজায় রাখবে নিশ্চিতভাবে তাদের পদক্ষেপের কথা এই চাকরিহারাদের জানাতে হবে। একদম পরিষ্কার জানাতে হবে যে আমরা কি পদক্ষেপ নেব, কি প্ল্যান করেছি, এইভাবে আমরা তোমাদের চাকরি বাঁচাবো। রিভিউ পিটিশনে এই লেখা হবে, সেটা কি পদক্ষেপ বের করেছে রাজ্য সরকার, কি উপায় বের করেছে, সেগুলো পরিষ্কার করে এই চাকরিহারাদের জানাতে হবে। দেখুন, একটা যে বেগরবাই কোথাও হতে চলেছে সেটা কিন্তু আগে থেকেই আশঙ্কা করা হয়েছিল। যেমন মামলাকারীদের তরফ থেকে একজন আইনজীবী এই প্রশ্ন তোলেন যে SSC এখন যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করবে বলছে, তারা কি করে করবে, কিভাবে করবে, কোন নথিপত্রের উপর ভিত্তি করে তারা করবে? কারণ এরকম কোনো নথি যদি SSCর কাছে থেকেই থাকতো, আদালতে তো তারা সেটা জমা দেয় নিজে, যোগ্য অযোগ্য দেখুন এইভাবে আলাদা হয়ে যাচ্ছে। সেটা যদি না হয়ে থাকে তাহলে এখন যোগ্য অযোগ্য কিসের ভিত্তিতে SSC প্রকাশ করবে? আর যদি সেটা করে সেটা তো বেআইনি হবে। OMR এর ভিত্তিতে ছাড়া আপনি কি করে বলতে পারেন যে এরা যোগ্য আর ওরা অযোগ্য? ধরুন 4টে নাম কেউ একজন বলে দিলেন যে এরা হচ্ছেন অযোগ্য, কিসের ভিত্তিতে সেটা তো বলতে হবে। সেরকম কোনো ভিত্তি SSC আদালতে দেখাতে পারেনি, তাহলে এখন ওয়েবসাইটে তারা কি প্রকাশ করবে? এই সমস্ত আশঙ্কার মধ্যে থেকেই এটা মোটামুটি ধরে নেওয়াই হয়েছিল যে SSC হয়তো যোগ্য অযোগ্যর তালিকা আলাদা করে প্রকাশ করবে না বা সার্টিফাই করবে না, কিন্তু চিহ্নিত অযোগ্য যারা সেই নামগুলো অন্তত SSC নিশ্চয়ই আজ তাদের ওয়েবসাইটে প্রকাশ করবে, এমনটাই কিন্তু আশা করা গিয়েছিল। তবুও একটা আশা ছিল যে আদালতে একদম চিহ্নিত অযোগ্য হিসেবে যারা প্রমাণিত হয়ে গেছে সেই তালিকাটা SSC হয়তো প্রকাশ করবে, কিন্তু না। আজ ঠিক যে সময় এই তালিকা প্রকাশ করার কথা হলো সেই সময়ই থার্ড কাউন্সেলিং পর্যন্ত বৈধ, তারপরে তো সবটাই অবৈধ বলে একটা নতুন চাল চালতে শুরু করলো SSC। নতুন করে তারা টালবাহানা করতে শুরু করলো ঠিক যে সময়টায় তাদের এই প্রকাশ করার কথা ছিল তালিকা। এবার এই পরিস্থিতি দেখে, এই টালবাহানা দেখে অনেকেই এই মুহূর্তে প্রশ্ন করছেন যে আসলে অযোগ্যদের তালিকাটা যাতে পাবলিক ডোমেনে না দিতে হয়, অযোগ্যদের তালিকায় কার কার নাম রয়েছে সেটা যাতে প্রকাশ্যে আনতে না হয়, সেই কারণেই কি SSCর তরফ থেকে এরকম একটা পদক্ষেপ? সেই কারণেই এখন যাদের নাম অযোগ্যর তালিকায় নেই তাদের মধ্যে থেকে একটা খাওয়াখাওয়ি পরিস্থিতি তৈরি করার কথা তাদের মনে হলো। কারণ যদি অযোগ্যদের তালিকা প্রকাশ হয়ে যেত, কাদের নাম ওই অযোগ্যর তালিকায় রয়েছে চিহ্নিত, টেন্টেড কারা, সেটা যদি প্রকাশ্যে চলে আসতো, কাল থেকে সাংবাদিকরা তাদের বাড়িতে যেতে শুরু করতেন, তাদেরকে প্রশ্ন করতেন মুখের সামনে মাইক ধরে, কাকে টাকা দিয়েছিলেন, কত টাকা দিয়েছিলেন, কিভাবে চাকরি পেলেন, এবং এই করতে গিয়ে শাসক দলের ছোট বড় মেজো আরো নেতাদের নাম সামনে চলে আসতো। সেই ভয়েই কি এই কাজটা করা হলো না? সেই ভয়েই কি আজকে আরো বেশি করে সবটা গুলিয়ে ঘেঁটে দেওয়া হলো? এবং এইখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কিন্তু, দেখুন এই অযোগ্যর তালিকায় কাদের নাম রয়েছে এইটা প্রকাশ্যে আনাটা আরো বেশি করে SSCর জন্য প্রয়োজন ছিল। তার কারণ হাইকোর্টের তরফ থেকে কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে এখন যে এই SSCর মামলা নিয়ে 26,000 চাকরি বাতিলের নির্দেশ নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে যা যা নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকার বা SSC সেগুলো কার্যকর করছে না কেন, সেগুলো কার্যকর করার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন, যাদের বেতন ফেরত দিতে বলা হয়েছে, অর্থাৎ যাদের নাম একদম প্রমাণিত অযোগ্যর তালিকায় রয়েছে, যাদের বেতন ফেরত দেওয়ার কথা, তাদের বেতন ফেরত নেওয়ার ক্ষেত্রে SSCর তরফ থেকে কোনো পদক্ষেপ কি আদৌ দেখতে পাওয়া যাচ্ছে? বরং দেখা যাচ্ছে অযোগ্যদের নাম এখনো পর্যন্ত বেতনের তালিকায় রয়েছে। দেখুন এখানে সমস্যাটা শুধুমাত্র কিন্তু এই অযোগ্যদের নয়, সমস্যাটা যোগ্যদেরও। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ যদি কার্যকর করা না হয়, সুপ্রিম কোর্টের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের তরফ থেকে যা যা টাইম লাইন দেওয়া হয়েছে, যতদিনের মধ্যে বিজ্ঞপ্তি বের করতে হবে, পরীক্ষা নিতে হবে, নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে, বেতন ফেরতের ব্যবস্থা করতে হবে, যা যা নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো যদি না মানা হয়, সেগুলো যদি কার্যকরী না হয়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু এই যে রিল্যাক্সেশনটা দিয়েছে যে 31 ডিসেম্বর 31 ডিসেম্বর পর্যন্ত তারা চাকরি চালিয়ে যেতে পারবেন, বেতন পাবেন, সেই জায়গাটা সুপ্রিম কোর্ট কিন্তু ফেরত নিয়ে নিতে পারে, প্রত্যাহার করতে পারে। কাজেই বেতন ফেরত নেওয়াটাও সুপ্রিম কোর্টের নির্দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। সেই কাজ যদি SSC বা রাজ্য সরকার শুরু না করে, সেটা যদি কার্যকরী না হয়, সেক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্ট তাদের নির্দেশ প্রত্যাহার করতে পারে। তাই সমস্যাটা শুধু অযোগ্যদের নয়, সমস্যাটা যোগ্যদেরও বটে। আপনারা জানেন এতদিন পর্যন্ত SSCর তরফ থেকে এমনকি শিক্ষামন্ত্রীও বারবার বলেছেন যে আমরা এই তালিকা প্রকাশ করব, OMR শিট প্রকাশ করব, সব করব, শুধু আমরা আইনি পরামর্শ নিচ্ছি, আমরা লিগাল ডিসকাশন করছি, আইনি পরামর্শ নিয়ে আইনি পরামর্শ
পরামর্শে যেরকম যা বলা হবে সেই অনুযায়ী আমরা সবটা করব। আজ একটি সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, সূত্র মারফত তারা এটা জানাচ্ছেন যে সেই আইনি পরামর্শ এখনো পর্যন্ত এসএসসির কাছে নাকি এসেই পৌঁছায়নি, সেই কারণেই তারা তালিকা প্রকাশ করতে পারছেন না এবং সেই কারণেই এই রকম কনফিউশন তারা তৈরি করে দিয়েছেন। তারই সঙ্গে এখানে বলে রাখি একদম শেষে, আপনারা জানেন প্রাথমিকের 32,000 চাকরি বাতিলের একটি মামলাও রয়েছে। এই মামলা কলকাতা হাইকোর্টে হওয়ার কথা ছিল 7ই এপ্রিল, কিন্তু এখন এই মামলার নতুন শুনানির তারিখ জানানো হয়েছে, সেটা হলো 28শে এপ্রিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে বিচারপতি সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা শোনা থেকে সরে দাঁড়িয়েছিলেন। এখন জানা যাচ্ছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে 28শে এপ্রিল 32,000 চাকরি বাতিল, প্রাথমিকের 32,000 চাকরি বাতিলের মামলার শুনানি হবে। তাহলে এইখানে কি হবে? অনেকেই আশঙ্কা করছেন এখানেও হয়তো এই এসএসসির মতোই একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এই আশঙ্কা অনেকেই কিন্তু সামনে রাখছেন যে এখানেও হয়তো সেই চাকরি বাতিলের মতো কোনো নির্দেশ শোনা যেতে পারে। দেখুন, আগে শিক্ষক শিক্ষিকাদের বলা হতো সমাজ গড়ার কারিগর, আর এখন এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গে যেখানে শিক্ষক কথাটা শুনলেই তার সঙ্গে জড়িয়ে যাচ্ছে আরো দুটো শব্দ, দুর্নীতি আর হতাশা। কেউ শিক্ষক শিক্ষিকা হিসেবে নিজের পরিচয় দিলেই তার সঙ্গে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করছেন মানুষজন। এই রকম একটা জায়গায় আমাদের এখন এনে ফেলা হয়েছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য বিষয় নিয়ে আলোচনায়।